This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা মর্নিং সুপার প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই নজর রাখবো ত্রিপুরার খবরে। সেখান থেকে চাঞ্চল্যকর খবর আসছে, কারণ ত্রিপুরার কৈলা শহরে জিরো পয়েন্টে এসে ভারতীয়দের উপরে হামলা, বাংলাদেশি নাগরিকদের। আরও একবার সেই একই ছবি দেখা যাচ্ছে, অশান্তির ছবি। এবার ভারতীয়দের উপরে হামলা, বাংলাদেশি নাগরিকদের। বিস্তারিত জানবো আমাদের সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কখন ঘটলো এই হামলা, এখনকার কি পরিস্থিতি? দেখো, গতকাল এই ঘটনা ঘটেছে এবং প্রত্যেক দিনই কার্যত কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের কোথায় ত্রিপুরা হোক, কোথাও পশ্চিমবঙ্গ হোক, একই ঘটনা ঘটছে। কাঁটাতারের ওপারে যে 150 গজ জমি রয়েছে, যেখানে ভারতীয়দের জমি, যেখানে ভারতীয় কৃষকরা চাষাবাদ করে, রাতের অন্ধকারে বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের প্রত্যক্ষ মদতে সেই ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশিরা, এবং তাদেরকে বাধা দেওয়া তো দূরের কথা, এবং তাদেরকে মদত দিচ্ছে বিজেপি, এমনই কিন্তু অভিযোগ আমরা বারংবার শুনতে পাচ্ছি। গতকালকেও ত্রিপুরার এই কৈলা শহরে এই ঘটনা ঘটেছে। ভারত বাংলাদেশ সীমান্তের এই জিরো পয়েন্টে এই কৈলা শহরের এই যে এলাকা, এখানে যখন বাংলাদেশিরা তাদের ফসল কেটে নিয়ে যেতে আসে, তখনই কিন্তু ভারতীয় কৃষকরা বাধা দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালানো হয়, এবং হামলায় কিন্তু জখম হয়েছেন বেশ কয়েকজন। দুজন কিন্তু এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে এই যে গোটা এলাকা, অত্যন্ত উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। বিএসএফ সেখানে কঠোর নজরদারি শুরু করেছে, কিন্তু যে ঘটনা গতকালকে ঘটেছে, এটা কিন্তু জানান দিচ্ছে যে বর্তমানে বাংলাদেশ সরকারের যে কোনো নিয়ন্ত্রণ নেই এই সমস্ত অসামাজিক, এই সমস্ত দুর্বৃত্তদের ওপরে, তা কিন্তু স্পষ্ট। পাশাপাশি বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের প্রত্যক্ষ মদতে কিন্তু এই সমস্ত ঘটনা একের পর এক ঘটে চলেছে। একেবারে নজর রাখো সুমন, অনেক ধন্যবাদ আপাতত তোমায়। নদিয়ার দিকে নজর রাখবো। নদিয়ার মাঝদিয়ায় সীমান্ত লাগোয়া গ্রাম, সেখানেরকার আম বাগানে বাংকার ঘিরে এবার রহস্য ঘনাচ্ছে। কারা এই বাংকার বানালো? শুধুই কি মাদক পাচার, নাকি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে? বিএসএফ এর সঙ্গে উত্তরের খোঁজ চালাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জায়গাটা নদিয়ার মাঝদিয়ার নাঘাট। আমবাগান, কলা বাগানের মাঝে বেশ কয়েকটা টিনের ঘর। সেই ঘরের মেঝেতে লুকিয়ে চারটে গুপ্ত কুঠুরি, যাকে বলে বাংকার। সেখানে শুক্র শনি দুদিন ধরে তল্লাশি অভিযান চালায় বিএসএফ। উদ্ধার হয় ৬২,০০০-এরও বেশি নিষিদ্ধ কাশির সিরাপের বোতল। আকাশ বাতাস পাতালও এখন হয়ে গেল প্রদূষিত, সেখানেও চুরি হচ্ছে, সেখানেও ফেন্সিডিল লুকিয়ে রাখা হচ্ছে, সিরাপ লুকিয়ে রাখা হচ্ছে। আর কতদূর যাবে এখানে দুর্নীতি, অনৈতিক কাজ? পশ্চিমবাংলার মাটিকেও এরা অপবিত্র করে দিচ্ছে। রবিবার বিএসএফকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন ন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। মাদকের নমুনা সংগ্রহ করেন, জমিটির মাপজোক করে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তারা। এই সেই ঘর, যে ঘরের মধ্যে অর্থাৎ বাংকার রয়েছে, বাংকারের ওপর ঘর তৈরি করা রয়েছে, আর সেই ঘরেই চলতো বিভিন্ন জুয়া খেলা থেকে শুরু করে মদের আসর। আর সেই ঘরের মধ্যেই এনসিবির প্রতিনিধিরা আজ আসেন, এবং তারা এসে আজকে এই ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করে ঘরের মাপ এবং এই যে বাংকারটি তৈরি করা রয়েছে, বাংকারের ভেতরে কতটা জায়গা রয়েছে, সমস্তটা তারা ফিতে দিয়ে মাপেন, এবং পাশাপাশি এখানে যে সকল সামগ্রী রয়েছে সেই সকল সামগ্রীর ছবি তারা তুলে নিয়ে যান এবং নথিবদ্ধ করেন। निश्चित तौर पे हम लोग नहीं बता सकते, ये इस जांच का विषय है। हम लोग प्रयास कर रहे हैं कि कब बना, किसने बनाया, कैसे बनाया। हाँ, जहाँ तक सीजर और इस डिस्कवरी का सवाल है, तो निश्चित रूप से ये हम एक अच्छी उपलब्धि के रूप में देखते हैं। যে জমি থেকে বাংকার নিষিদ্ধ মাদক উদ্ধার, সেই জমির একাধিক মালিকের নাম পাওয়া গিয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে বিএসএফ। পলাতক জমির মালিক সুশান্ত ঘোষ ওরফে লাল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে 7 বছর আগেও গ্রেপ্তার হয় সুশান্ত। গত বছরও 20,000 নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারে নাম জড়ায় তার, কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় জারি হয় ওয়ারেন্ট।
জমি এবং বাংকার নিয়ে সুশান্ত পরিবারের কি বক্তব্য? সে পুলিশ তো বলবেই, পুলিশ তো করেছে, তা পুলিশ বলবেন, এতে লুকোল চুরি কিছু না। আর আপনি ওই জমির দাগ নম্বর তুলে আপনি দেখেন, ওর লাল ঘোষের নাম ওখানে নেই। ওটা শরিকদারের সম্পত্তি। কে ভাড়া নেবে কেন? কেন ভাড়া নেবে কেন? ওটা সম্পত্তিটা পড়ে আছে, এখন কে করেছে সেটা তো কেউ জানে না। না, আমরা জানি না, দেখিনি তো, আমরা দেখে তো আশ্চর্য হয়ে যাই। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে মাথাচাড়া দিচ্ছে মৌলবাদীরা। বাংলায় নাশকতামূলক কাজের চেষ্টা চালাচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। সক্রিয়তা বেড়েছে আইএসআই-এরও। এই অবস্থায় সীমান্ত ঘেঁষা জমিতে বাংকারের খোঁজ। শুধুই কি পাচারকারীরা লুকোতো, নাকি অনুপ্রবেশকারীরাও ওই বাংকারে শীত হতো? লুকোতো কি ভারত বিরোধী জঙ্গিরাও? প্রশ্নের উত্তর খুঁজছে বিএসএফ। ক্যামেরায় তুষারের সঙ্গে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। আসি পরের খবরে। পদ্মশ্রী সম্মান প্রাপকের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে বাংলা থেকে 9 জন কৃতীর নাম রয়েছে, কিন্তু এই তালিকা ঘোষণা হতেই বিতর্কের ঢাকও বাজতে শুরু করেছে। পদ্মশ্রী পাচ্ছেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ রাজনীতির মানুষ নন, কিন্তু গত 1 বছর ধরে রাজনীতির ময়দানে বারবার ঘোরাফেরা করেছে তার নাম। সম্মান পেয়ে কার্তিক মহারাজ বলেছেন যে খ্যাতির বিড়ম্বনা, কিন্তু বাংলার শাসক দলের নেতারা তারা সম্মান দেওয়া নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন, কেউ ঘুরিয়ে, কেউ আবার সরাসরি। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ নামেই বেশি পরিচিত। শক্তিপুর সংঘর্ষ এবং তার পরবর্তী 24-এর লোকসভা নির্বাচনের সময় থেকে বঙ্গ রাজনীতির পরিচিত নাম কার্তিক মহারাজ। রাজনীতির লোক না হয়েও বারবার চর্চায়। কার্তিক মহারাজ যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। কিছুদিন আগেই কার্তিক মহারাজের নাম করে আক্রমণ করেছিলেন ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই যে সারগাছি যে এই যে কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিয়ে সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। এই মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। এবার সেই কার্তিক মহারাজকেই পদ্মশ্রী সম্মানের জন্য বেছে নিল কেন্দ্রীয় সরকার। সন্ত জীবনে সম্মান নিয়ে বিড়ম্বনায় কার্তিক মহারাজ। আমরা সন্ন্যাসী মানুষ, খ্যাতির বিড়ম্বনা রবীন্দ্রনাথের কথায়। প্রথম ফোন করেছিল রাষ্ট্রপতি ভবন থেকে, বায়োডাটা চাইছিল। আমি ওনার সন্ন্যাসীর বায়োডাটা বলতে কিছু। তবে এই বাছাই ঠিক হয়নি বলে সরাসরি আক্রমণ ডেবরার হুমায়ুনের। আমি যেভাবে ওনাকে দেখি আর কি, আপনি তো কথা না পেয়েছে। ভারত সেবাশ্রম সংঘকে আলাদা বন্ধনীতে রেখে কার্তিক মহারাজকে তীর। তালিকাটা নেহাত ছোট নয়। সেবাশ্রম সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে, তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না। একটা কোনো ব্যক্তির জন্য সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। RSS এর ভাবাদর্শে, বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে, তাদের জন্য পুরস্কার। এই যে এত বড় একটা অভিযোগ আমরা করে আসছিলাম, সেটা যে কার্তিক মহারাজ তাকে দিয়ে বিজেপি প্রমাণ করে দিল যে সবসময় পদ্মের স্ত্রী থাকে না, মাঝে মাঝে পদ্ম বিশ্রীও হয়। তো কার্তিক মহারাজ হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নন। বিজেপি ঘনিষ্ঠতার জন্য পুরস্কার, এই অভিযোগের আদৌ সারবত্তা আছে কি? কি বলছেন প্রাপক? সেটা তো বিজেপির ঘনিষ্ঠ নয়, তাদের গোয়েন্দা বিভাগ আছেন কেন্দ্রীয় সরকারের, তারা এটাকে ওয়াচ করেছেন যে আমি গ্রামে গঞ্জে ঘুরছি, তারপরে মুর্শিদাবাদ জেলায় এতগুলি স্কুল, এত আদিবাসী উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তারা চিন্তা ভাবনা করেছেন। নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে এখান থেকে কোনো যান, তারা রিপোর্ট নিয়েছেন, রিপোর্ট নিয়ে তার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বা বলবে বিজেপির ঘনিষ্ঠ, কেউ বা বলবে দিদির আশীর্বাদ। নিঃসন্দেহে দিদি আমাকে আশীর্বাদ করেছেন। তবে এই যাত্রায় কার্তিক মহারাজের পাশেই দাঁড়িয়েছেন ভরতপুরের হুমায়ুন কবির। বস্তুত দুই হুমায়ুনের দুই সুর। আমরা জেলাবাসী হিসেবে জেলার দুজন মানুষ তারা এই পদ্মশ্রীতে ভূষিত হয়েছে, তাতে আনন্দই লাগছে। এবং মহারাজজিকে এটাই বলবো যে মানুষের কল্যাণে বেশি মানুষের হয়ে কাজ করবেন,
একজন জেলার মানুষ হিসাবে সেটা আবেদন রইল। বাংলার রাজনীতিতে বিজেপি নেতাদের সুর এবং কার্তিক মহারাজের সুর প্রায় মিলে যায়। গেরুয়া শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে কার্তিক মহারাজকে দেখা যায়, যেমন দেখা গিয়েছিল শিলিগুড়িতে সহস্র কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। পদ্মশ্রী সম্মান ঘিরে বিতর্ক অহেতুক, কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে বলছে বঙ্গ বিজেপি, সঙ্গে তৃণমূলকে আক্রমণ। উনি ঠিক করার কে পদ্মশ্রী পাবে না পাবে। এখানকার রাজ্য সরকার যাদেরকে পুরস্কার দিয়েছে তার মধ্যে সমাজবিরোধীও আছে। সেটা কি ঠিক ছিল? তার বলার দম আছে তার নেত্রীর বিরুদ্ধে? তাহলে তো ওখান থেকে সেই দিনই তাড়িয়ে দেবে ধাক্কা মেরে। সেই জন্য নিজের এখতিয়ারের বাইরে আপনিও যাবেন না। কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাবে না তো কে পাবে? হুমায়ুন কবির কে? উনি কি কোনো সামাজিক নেতা? উনি একজন ইসলাম ধর্মাবলম্বী একজন বিধায়ক। বিতর্কের ঢাক কদিন বাজে দেখার সেটাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা চাঞ্চল্যকর খবর, কল সেন্টার প্রতারণা মামলায় ইডির তল্লাশিতে বিপুল সোনা এবং টাকা উদ্ধার হয়েছে। কি কি উদ্ধার হয়েছে, কোথা থেকে উদ্ধার হয়েছে জানবো। আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, দেখো, সব মিলিয়ে প্রায় 2 কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে ইডি এবং সম্প্রতি বা চলতি সপ্তাহে একটি কল সেন্টার মামলায় ইডি রাজ্যে 10টি জায়গায় তল্লাশি চালায় এবং সেখানে তল্লাশি চালিয়েই 2 ডিরেক্টর তাদের বাড়ি থেকে এই 1,80,00,000 টাকা আনুমানিক এই অঙ্কের সোনা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। এবং এই যে কল সেন্টার, সেই সংস্থার যে দপ্তর, সেখান থেকে নগদ 12 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। এবং ইডি সূত্রে খবর যে এই সংস্থাটি প্রায় 100 কোটি টাকারও বেশি এই কল সেন্টার জালিয়াতির সঙ্গে যুক্ত, যেখানে মূলত বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা করে সেই জালিয়াতির টাকায় এই সম্পদ করা হয়েছিল। ফলে তদন্তে নেমে এই আর্থিক লেনদেনের বিষয়টি দেখছে ইডি এবং সেই সূত্রে তল্লাশি চালানো হয় এবং যার জেরেই এই নগদ এবং সোনা পাওয়া গিয়েছে। এবং তদন্তকারীরা বলছেন যে এই জালিয়াতির টাকাতেই সেই টাকাকে কনভার্ট করা হয়েছিল সোনায় কনভার্ট করে বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। একই রকম ভাবে যে নগদ টাকা, সেটাও এই জালিয়াতি সূত্রেই এসছে বলে দাবি তদন্তকারীরা। বেশ সুজয়, অনেক ধন্যবাদ। বিলম্ব ব্রেকের পর আর এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখবো। ঠান্ডা বাড়লেও দ্রুত উধাও হওয়ার পথে শীত। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে উঠবে পারদ। বুধবার থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 14.2 ডিগ্রিতে। তবে দুদিনের মধ্যে 19 ডিগ্রিতে পৌঁছাতে পারে পারদ। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে 30 ডিগ্রির দোরগোড়ায়। জানুয়ারির শেষে অস্বস্তিকর আবহাওয়ার ইঙ্গিত রয়েছে। আবার ছেয়ে এসেছে ফিরিয়া বাঘ। ঝাড়খণ্ডে গিয়ে আবার বাংলার অন্দরে ঢুকে এসেছে, সেই খবর আপনাদের আগেও দেখিয়েছিলাম। আর আজ বাঁকুড়া পুরুলিয়ার 2 প্রত্যক্ষদর্শী তারা খোঁজ পেয়েছেন। তাদের খোঁজ পেয়েছি আমরা, কারণ বাঘকে যারা সামনে থেকে দেখেছেন এবং যাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। জঙ্গলমহল জুড়ে আবার নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক। 29শে ডিসেম্বর 2024 বছরের শেষে বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গলে ধরা পড়ে যায় বাঘিনী জেনা। জঙ্গলমহল হাঁপ ছেড়ে বাঁচার আগেই আবারও বাঘ হাজির, কখনো বাংলার জঙ্গলমহল তো কখনো লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে। বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরাও পড়ে বাঘ, কিন্তু ট্র্যাপে পা দেয়নি। জিনাত ধরা পড়ার 4 সপ্তাহ পর আবারও বাঁকুড়ার জঙ্গলে বাঘ। সুতানের জঙ্গল লাগোয়া 12 মাইল জঙ্গলে সচক্ষে বাঘ দেখেন এক গ্রামবাসী। বাঘ আক্রমণ করেনি তাই বাঁচোয়া, কোনো মতে রানীবাঁধের দিকে সরে যান ওই গ্রামবাসী। এখান থেকে সেই পর্যন্ত আমি 5 দেখলাম, ওইখানে পর্যন্ত যাওয়ার পরে আর 5 পাইনি। তখন কটা বাজবে মোটামুটি? যখন ওই ছোটা তো বটেই, আন্দাজের ব্যাপার তো মোটামুটি ছোটা, কুয়াশায় বুঝতে পারা যায় না, কুয়াশা তো। 12 মাইল জঙ্গলে একটি ঝোড়ার কাছে বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। সন্ত্রস্ত স্থানীয়রা বড় বাঘ মনে হচ্ছে, ঠিক আছে, ছোট বাঘ না, এটা বড় বাঘই মনে হচ্ছে। প্রচুর আতঙ্কে আছি আমরা। এখানে তো সবকিছু জঙ্গল ধারেই তো আমাদের এই যে গরু বাছুর চড়ানো হয় এবং কাজকর্ম সবকিছু কাঠঝাড় সবকিছু এই বন থেকে আনা হয়, তাহলে কি আরো বেশি ভয় লাগে। না, আজকে ভয়ের জঙ্গল যাচ্ছি না, এই মাঠে চড়াবো। কিসের ভয়? বাঘের ভয়ে। এর ঘণ্টাখানেকের মধ্যে খবর আসে পুরুলিয়ায় বাঘ। আসলে অঞ্চলটাই এরকম, কয়েক কিলোমিটারের মধ্যেই পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড। একদিকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় ও বেলপাহাড়ির জঙ্গল, অন্যদিকে পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল। জামতড়িয়া বিটের পুকুর কাটা গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘ দেখেন এক চাষি। দেখাচ্ছে না ফাঁকা মাঠটা, ওখানে আমি এখানে দাঁড়িয়েছিলাম, সেই সকালবেলা সেই দাঁতুন ভাঙতে এসেছিলাম, এই তো নিম খাড়া এখানে ছিল, বলে এটা ভাঙিয়ে আর ঘুরে যাব। এই অবস্থা দেখি যখন আমাকে দেখতে পেয়েছে তখন গর্জন করছে, আর সামনের পাটা উঠে দাঁড়িয়ে দিয়েছে,
তখন আমি দিকে গর্জন করছি। তখন আপনি কি করলেন? আমি তখন চাদর উপরে পুরো ঘোরাচ্ছি। বাঘ দর্শন হয়েছে একজনের, পায়ের ছাপ দেখেছেন অনেকেই, সেই ছাপ নতুন বলেই ধারণা স্থানীয়দের। নিরীক্ষায় বন দফতর। হীরক মুখোপাধ্যায় ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।